নমস্কার। সম্প্রতি প্রয়াত হলেন মনোজ মিত্র। নাট্যমোদী মানুষের কাছে এক দুঃসংবাদ। মনোজ মিত্র মানেই টান টান হাস্যরস। মনোজ মিত্র মানে নতুন দৃষ্টিভঙ্গিতে একই বিষয়কে ফিরে ফিরে দেখা। তিনি চলে গেলেন 12ই ডিসেম্বর 2024। তার সম্পর্কে আমরা বিশেষ কিছু জেনে নেব। যারা বিশেষ করে নাট্যপ্রেমী আছেন, যারা নাট্য চর্চা করেন, তাদের কাছে তো অবশ্যই তিনি পরিচিত, কিন্তু আমাদের কাছে খুব একটা তিনি পরিচিত নন। আমরা আজকে জেনে নেব তার সম্পর্কে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষক তুষ্টেন্দু ভূঁইয়া মহাশয়। তো ওনার কাছে আমার প্রথম প্রশ্ন, মনোজ মিত্রের নাটকের বৈশিষ্ট্য কি? মনোজ মিত্রের নাটকের যে বৈশিষ্ট্যগুলো আমার অন্তত নজরে এসেছে, বিদগ্ধ সমালোচকরা কি বলবেন আমি জানি না, তবে আমার যেটা মনে হয়েছে, 1 নম্বর হচ্ছে মনোজ মিত্রের নাটকে একটা নিটোল গল্প থাকে। তাত্ত্বিকতা যেটাকে বলা হয়, সেটা আগে থেকে দর্শককে বুঝে নিয়ে বা জেনে এসে দর্শক আসলে বসতে হয় না। মানে গল্পটা চলতে থাকে, গল্পটা বা নাটকটা দেখতে দেখতে দর্শক তার নিজের মতো করে একটা সিদ্ধান্তে পৌঁছতে পারেন। মানে নাটকের আগে থেকে তত্ত্বের ওনার নাটকে আগে থেকে তত্ত্বকে একটা প্রকাশ করছি এইরকম একটা চেষ্টা নেই কিন্তু। এবার ধরা যাক উনি যেটা বলতে চাইছেন নাটকের মধ্যে দিয়ে, সেটা কোনো একজন বুঝতে পারলো না, কিছু যাচ্ছে আসছে না। খুব সাধারণ দর্শকের কাছেও তার বলা গল্পটা সেটাই একটা বড় প্রাপ্তি। আমি নরক গুলজার দেখতে পারি, চোখে আঙুল দ্বারা দেখতে পারি, মহাবিদ্যা দেখতে পারি, হয়তো কিছুই বুঝতে পারছি না তার মধ্যে কি তত্ত্বকথা আছে বা কোন রাজনৈতিক সংবাদ আছে, কোন সামাজিক বার্তা আছে, এগুলো হয়তো অনেক দর্শক বুঝে উঠতে পারলেন না, তাতে কিছু যাচ্ছে আসছে না। কিন্তু গল্পটা বোঝার বা শোনার বা দেখার যে আনন্দ, সেটা তিনি উপভোগ করতে পারবেন। মানে তত্ত্ব না বুঝেও দর্শক আসনে বসা যায় তার নাটকে। নাটকের প্রেক্ষাপট যাই থাক না কেন, সেটা পারিবারিক হতে পারে, সেটা কোনো পৌরাণিক বিষয়কে নিয়ে হতে পারে, কোনো একটা মন গড়া রূপকথা বা আজগুবি হতে পারে গল্প, কিন্তু দেখা যায় তার নাটক সেটাকে পেরিয়ে শেষ পর্যন্ত পৌঁছে যায় বৃহত্তর রাজনৈতিক কিংবা আন্তর্জাতিক কোনো বক্তব্যের সদরদরজায়। এটা একটা বিরাট বৈশিষ্ট্য। উদাহরণ দিয়ে বলতে পারি যে ধরা যাক সন্ধ্যাতারা, এটা একটা পারিবারিক নাটক, সম্পত্তি ভাগাভাগি হবে এই নিয়ে একটা নাটক, কিন্তু নাটকটা মধ্যে দিয়েই তিনি পরিষ্কার বলছেন রট সিস্টেম, মানে পুরো সিস্টেমটা, সামাজিক যে সিস্টেমটা সেটা নষ্ট হয়ে গিয়েছে, সেই বার্তাটা পৌঁছে দেন। কিংবা ধরা যাক কেনারাম বেচারাম, সেখানে একজন বাবাকে পাওয়ার চেষ্টা, মানে বাবা বাড়ি থেকে চলে গিয়েছেন, একজন নকল বাবাকে এনে বসিয়ে দেওয়ার চেষ্টা চলছে, এবং সেখানে শেষ পর্যন্ত রহস্য ফাঁস হয়েছে। সেখানে কিন্তু শেষকালে একটা দারুণ বক্তব্য, সেটা মনোজ মিত্রের নিজস্ব উপলব্ধি, যে সর্বত্রই আসলে ভুল মানুষ বসে রয়েছে। তাহলে একটা পারিবারিক হাস্যরসাত্মক নাটক হচ্ছে, পারিবারিক সমস্যা, সেখানকার মানুষের ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থবুদ্ধি, এইগুলোর সংঘাত নিয়ে কিন্তু নাটকটা, কিন্তু শেষ পর্যন্ত উনি পৌঁছে যাচ্ছেন সেই জায়গাতে যেখানে বলছেন যে সব জায়গাতে ভুল মানুষ বসে রয়েছে। তা এইটা হচ্ছে মনোজ মিত্রের কিন্তু একটা বিরাট বৈশিষ্ট্য নাটকের। তিনি একটা হালকা চালে বলতে বলতে একটা জায়গায় চলে যান, যেটা সচেতন দর্শককে বা পাঠককে ভাবিয়ে তোলে। এটাই তার নাটকের বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে আমরা আপনার কোথা থেকে আসতে পারি যে প্রশ্নটা, সেটা হচ্ছে মনোজ মিত্রের নাটকের বা নাটক ব্যতিক্রমটা কোথায়? মানে মনোজ মিত্রের নাটক ব্যতিক্রমীটা, এটা একটা কথা যে অনেকের নাটকই তো এরকম আছে, কিন্তু মনোজ মিত্র কোথায় ব্যতিক্রম, তাই তো? যে কোনো, তার আগে এই কথাটা বলে নেওয়া ভালো যে যে কোনো সার্থক শিল্পীকে, বিশেষত নাটকের রচয়িতাকে অবশ্যই কিন্তু দায়বদ্ধ হতে হয় সমাজ সচেতনতা। বাংলা নাটক একদম তার জন্মলগ্ন থেকে কিন্তু এই দায়টা, সমাজ শোধনের দায়টা নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে, এটা কাউকে বলতে হয়নি। যদি বলি
যে রামনারায়ণ তর্করত্নের কুলীন কুল সর্বস্ব, বা আমাদের মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ, এই যে নাটকের পরম্পরা একটু লক্ষ্য করলে বোঝা যাবে নাটকগুলো কিন্তু তার একটা সামাজিক বার্তা নিয়ে আসছে। নাট্যকার সচেতন ভাবেই সেই বার্তাটাকে পৌঁছে দিচ্ছেন এবং সমাজ শোধন, সমাজে যে কতটা নোংরামি লুকিয়ে আছে, কতটা লোভ, কতটা স্বার্থবুদ্ধি লুকিয়ে আছে, এগুলোকে তুলে ধরছেন। পরবর্তী সময়ে আমরা দেখব যে যদি অন্যান্য গণনাট্যে যে নাটক, সেখানেও দেখা যাচ্ছে যে একটা ব্যবস্থাকে বদলে দেওয়ার একটা চিন্তা ভাবনা, এগুলো সব প্রকাশিত হয়েছে। কেমন? কিন্তু মনোজ মিত্রের প্রথম দু একটা নাটক বাদী সেইটা থেকে সরে যাওয়া আমরা দেখতে পাবো। তিনি একটা কথা বলছেন যে ইহজীবনে জরুরি সমস্যা আমাদের নাটক যেমন তুলে ধরেছে, মানে আমাদের মানে বাংলা নাটক এমন আর কেউ ধরেনি। উৎপীড়ন, অন্যায়, অনাচার, ভণ্ডামি, চারপাশে যত শয়তানের মুখোশ ছেড়েছে আমাদের নাটক, মানে বাংলা নাটক, বা আরেক অর্থে যে নাটক সামগ্রিকভাবেই নাটক বলা যেতে পারে। অক্লান্তভাবে, নির্মমভাবে, ব্যতিক্রমহীনভাবে বাংলা নাটক এই কাজটা করেছে। মনোজ মিত্র কিন্তু এটাকে অস্বীকার করেননি। তার মতে আমাদের নাটকের অন্য নাম প্রতিবাদ, আক্রমণ। কিন্তু কোথাও তার মনে হয়েছে যে নাটক তার এই দায়টা পালন করতে করতে একটু ক্লান্ত হয়ে পড়েছে। যে বিষয় কৌলিন্য তার গর্ব ছিল, সেটাই যেন কোথাও একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। তিনি কি করলেন? বিষয়ের গুরুত্বটাকে বিন্দুমাত্র তরল করলেন না, কিন্তু বোঝাটাকে একটু লাঘব করলেন। এটাই ছিল তার প্রাথমিক একটা লক্ষ্য, যে আমি বিষয়টা বলবো, কিন্তু সেইটা বুঝতে গিয়ে দর্শকের কাছে যেন পুরো ব্যাপারটা বোঝা না হয়ে যায়। একটু এমনভাবে বলবো সেই ওই বোঝার ক্লান্তিটা যেন না থাকে, বুঝে ওঠার ক্লান্তিটা যেন না থাকে। এইটা তার নাটকের মধ্যে, এবং পড়লে তার নাটক এমনি পড়তে বসলেই খুব ভালো লাগে। এমনভাবে তিনি দৈনন্দিন চলমান সমাজের ভাষাকে ব্যবহার করেছেন। প্রত্যেকটা সংলাপের মধ্যে দিয়ে অদ্ভুতভাবে একটা মনস্তাত্ত্বিক প্রকাশ ঘটছে এবং প্রতি মুহূর্তে একটা মজাদার ব্যাপার থাকছে, বা সিরিয়াস নাটকের ক্ষেত্রেও কিন্তু একটা সাসপেন্স লুকিয়ে থাকছে। এইটা অন্যরা কেউ ধরতে পারেন। মোট কথা তিনি বোঝাটাকে লাঘব করতে চেয়েছিলেন। বিষয়টা ঠিক বোঝা গেল না। বোঝা গেল না বলতে বিষয়টা হচ্ছে, এটা বলতে গেলে তত্ত্বের কচকচানি হয়ে যাবে। আমরা একটা কথা বলি সহজ কথায়, যে প্রত্যেকটা সাহিত্যিক বা শিল্পীর নিজস্ব একটা দর্শন থাকে, সেটা সে অর্জন করতে পারে বা কারো থেকে শিখতে পারে, যা খুশি হতে পারে। এই প্রত্যেকেরই থাকে, কারণ সে তো সামাজিক জীব। সমাজ তাকে প্রভাবিত করবে, সেটাকে সে নিজে অ্যানালিসিস করবে, সে একটা তত্ত্বে পৌঁছবে বা একটা ভাবনায় পৌঁছবে। কিন্তু এই যখন সেটাকে প্রকাশ করতে যাচ্ছে শিল্পী, তখন দুটো ধারা তৈরি হয়। একদল চেষ্টা করে যে আমার তত্ত্বটাকে আমি কিভাবে প্রকাশ করব। যেমন ধরা যাক, মানে খুব বেশি অত্যুক্তি না হলে বলা যাচ্ছে, ধরা যাক লিও টলস্টয়। লিও টলস্টয় তার ধর্মীয় একটা বিষয়কে তার সাহিত্যে কিন্তু প্রকাশ করার চেষ্টা করেছেন। তিনি খ্রিস্টান ধর্মের মানুষ, একদম ধার্মিক মানুষ বলা চলে, কিন্তু তিনি বড় সাহিত্যিক বলে ওই ব্যাপারটা আমাদের চোখে পড়ে না। বা আমাদের যে ধর্মীয় সাহিত্যগুলো রয়েছে সব কি আমাদের পড়তে ভালো লাগে? সেইগুলো ভালো লাগে যেগুলো ধর্মের বেড়াজালকে অতিক্রম করে একটা মানবতার দিকে এগিয়েছে, সেইগুলোই কিন্তু আমরা পড়ি। আবার রামপ্রসাদের গান, সে তো আসলে কালীর সাধনাই করছে, তার তো একটা নিজস্ব বক্তব্য আছে, কিন্তু তবু আমাদের ভালো লাগে, কারণ সেই বেড়াজালটা ভেঙে ফেলতে পেরেছেন তিনি, শক্তিশালী। এখন এইটা মারাত্মক হয়ে উঠল মার্ক্সীয় দর্শন যখন এলো আমাদের হাতে, তখন দেখা যাচ্ছে অনেক সাহিত্যিক সেই তাত্ত্বিকতায় আক্রান্ত হয়ে গিয়ে, মানে তত্ত্বটাকেই প্রকাশ করতে হবে, এইটার উপর জোর দিতে শুরু করলেন। ফলে শিল্পগুণটা ক্ষুণ্ণ হচ্ছে। তো আসলে তো আমি তো একটা গল্প বলতে বসছি, যেটা মানুষ নিজের অন্তরের কথা, যে গল্পটা বলতে হবে। পৃথিবীতে যদি একটা মানুষও থেকে থাকে, তার জন্যই তোমাকে গল্পটা বলতে হবে, গল্প বলতে হবে। তাত্ত্বিকতা সবার ভালোটাও লাগতে পারে, একটা বোঝা হয়ে যায়, একটা জায়গায় সীমাবদ্ধ হয়ে যায়। মনোজ মিত্র কিন্তু সেইটাকে একটা সীমার মধ্যে বেঁধে রাখতে চাননি। তার নাটকে কিন্তু বামপন্থী চিন্তা ভাবনা বা ভাবাদর্শ এগুলো প্রকাশিত হয়েছে।
সমাজের প্রতি শ্রেণী সচেতন তিনি আছেন, এটা ঠিক, না হলে ওই রকম নাটক লেখা যায় না। কিন্তু সংগ্রামী সীমাটাকে কোনো নির্দিষ্ট গণ্ডিতে বেঁধে রাখছেন না। তার মানে কিন্তু এই না যে তিনি শ্রেণী সমঝোতা এসবে বিশ্বাস করছেন। তিনি তার মতো করে দেখছেন। তিনি সমাজ ও মানুষের ফাঁক ফোকরগুলো বুঝে নেওয়ার চেষ্টা করেছেন তার নাটকের মধ্যে। জীবনের যে রহস্যময়তা রয়েছে, একটা মনস্তত্ত্বে মানুষের অন্তরের অন্তঃস্থলে যে রহস্যময়তা রয়েছে, সেটাকে পর্দা তুলে উন্মোচন করার চেষ্টা করেছেন। তার লেখায় এক ধরনের সহানুভূতিও প্রকাশ পায়। মানে তিনি যেন ওই অসঙ্গতিগুলো দেখে ও মানে একটা নির্মল হাস্য উপভোগ করেন, মজা উপভোগ করেন, এই ব্যাপারটাই রয়েছে আর কি। এরকম আমরা দেখবো যে তারাশঙ্কর বিভূতিভূষণের লেখাতে কোনো তত্ত্ব নেই, কিন্তু পথের পাঁচালীতে কি দারিদ্র নেই? আছে। কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের দারিদ্র পড়লে আমাদের কিরকম মনে হয়? একটা সোচ্চার হয়ে উঠতে ইচ্ছে করে। শরৎচন্দ্রের দারিদ্র পড়লে কি হয়? একটা করুণায় আমরা ভিজে আসি। বিভূতিভূষণের দারিদ্র দেখতে আপাতত সুন্দর লাগছে, কিন্তু যিনি সচেতন তার কাছে কিন্তু নাড়া দিচ্ছে। কিন্তু বিভূতিভূষণ যেভাবে দেখছেন তিনি সেভাবে প্রকাশ করছেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও তাই। মনোজ মিত্রকে বোধ হয় কিছুটা এই ধারাতেই রাখা যেতে পারে, এইটা আর কি। তিনি এ হয়েই আছেন। তাহলে মনোজ মিত্র কি শুধুই ক্ষমা পড়ায় না? ওই জন্যই তো একটা কথা বললাম যে কিছুটা রাখা যেতে পারে, কারণ তার এমন এমন কিছু কমেডি বলা যেতে পারে নাটক রয়েছে যেখানে তিনি যেন একেবারে চাবুক মারছেন সমাজের যত নোংরামি, যত ভণ্ডামি, যত লোভ, যত স্বার্থপরতা, সেগুলোকে তিনি যেন কষাঘাত করছেন। তিনি ভেগধারী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধেও কথা বলছেন, ভেগধারী সাধু সন্ন্যাসীদের বিরুদ্ধেও কথা বলছেন। যে ধর্ম আমাদের সমাজ ব্যবস্থা পুঁজি চালিত বা পুঁজির প্রশ্রয়ে বেড়ে ওঠা ধর্মবোধ যেভাবে আমাদের সমাজকে শোষণ করছে, সেগুলোর বিরুদ্ধেও কথা বলছেন। কালবিহঙ্গ বলে একটা নাটক রয়েছে। এরকম ভাবে তিনি সব জায়গাতেই কিন্তু একটা আঘাত হেনে যাচ্ছেন, যেটা তিনি মেনে নিতে পারছেন না, যেটা সমাজে চলা উচিত, শুভ চেতনার উত্থান ঘটুক, এটা তার কলমে সবসময় ছিল। আর এগুলোই কিন্তু একটা বামপন্থী ভাবনার একটা দিক আর কি। তো বামপন্থী ভাবনা বললেন কেন? হ্যাঁ, এটাও হতে পারে, সবাই এই প্রশ্নটা করতেই পারেন। আসলে ব্যাপারটা হচ্ছে, যিনি শিল্পী হন, যিনি সাহিত্যিক হন, তাকে প্রাথমিক কিছু ধারণা নিয়ে আসতে হবে যে আমি কার জন্য লিখছি, কিসের জন্য লিখছি। আমার লেখাটা তো একটা হতদরিদ্র মানুষকে বিপদে ফেলে দেবে, রাস্তা দেখাবে না, এটা হতে পারে না। কারণ ওর মধ্যে দিয়ে আমি বেঁচে থাকবো। আসলে খোলস বা মোড়ক যাই হোক, স্বরগ্রাম যেরকমই হোক, শেষ পর্যন্ত অত্যাচারের শোষণের বিরুদ্ধে শোষিতের জয় প্রতিষ্ঠা এবং ভণ্ডামির বিরুদ্ধে সত্য ও মানবিকতার প্রতিষ্ঠা, বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে ভালোবাসার প্রতিষ্ঠা, মৃত্যুর বিরুদ্ধে জীবনের প্রতিষ্ঠা, এইগুলো তো বামপন্থী ভাবনারই অঙ্গ। তা কাছেই মনোজ মিত্র এখান থেকে তো বিচ্যুত হননি। আর তার মর্নিং শোজ দ্য ডে বলে একটা কথা আছে। প্রথম জীবনে তিনি যে নাটকটা শুরু করেছিলেন লেখা, একদম শুরুতে যেটা লিখেছেন নেকড়ে বলা যেতে পারে। ভূমিজ মানুষকে, একটা দ্বীপের মানুষ, ভূমিজ মানুষ, সেখানকার বাসিন্দা, তাদেরকে বঞ্চিত করে বহিরাগত মহাজন তারা এসে সম্পদের পাহাড় গড়ছে। কিন্তু নাট্যকার সেখানে ক্ষমাহীন। বহিরাগত কংসারী একটা চরিত্র আর কি, সে দ্বীপের মানুষগুলোকে শোষণ করছে নানাভাবে, এমনকি নারীকেও অধিকার করছে, কিন্তু মর্যাদা দিচ্ছে না। সেই নারী নিহারী সেই বঞ্চনার বিরুদ্ধে সংঘবদ্ধ করছে মানুষকে, আশেপাশের সঙ্গীদের বিনাশ করছে, করে কংসারীকে নিঃসঙ্গ করে দিয়ে প্রত্যক্ষ সংগ্রামে নামছে। তাই এটাকে কি বলা যেতে পারে? এটা বামপন্থী ভাবনা ছাড়া আর কি হতে পারে? যেমন ধরো চাক ভাঙা মধু। চাক ভাঙা মধুতেও কিন্তু শোষক শোষিতের একটা দ্বন্দ্বকে দেখিয়ে যাচ্ছেন, কিন্তু একটু অন্যভাবে, মানে একটু কোথাও শিফটিং করছেন আর কি। কিরকম সেটা? যে সেখানে শঙ্কর ঘোষ, অঘোর ঘোষ এরা হচ্ছে শোষক শ্রেণীর প্রতিনিধি, আর মাতলা হচ্ছে শোষিত শ্রেণীর প্রতিনিধি। অঘোর ঘোষ অত্যাচার করছে, মাতলারা অত্যাচারিত হচ্ছে, কিন্তু এই যে অত্যাচারিত হতে হতে মাতলার মনেও কিন্তু একটা প্রতিশোধ স্পৃহা জন্মাচ্ছে। যখন অঘোর ঘোষকে সাপে কেটেছে তখন সে বিষ ঝাড়াতে চাইছে না, কিন্তু মনোজ মিত্র দেখাচ্ছেন যে এত কিছুর পরেও মানুষ কিন্তু এই ব্যক্তিগত ক্রোধগুলো ভুলে যায়, ভুলে দেখতে চায়। আসলে মানুষ এরকমটা ঠিক চায় না।
মাতলার মধ্যে প্রাণের অনুভূতি সৃষ্টি হচ্ছে এবং মানবিকতার জাগরণ ঘটছে, তাই সে কিন্তু তাকে বাঁচিয়ে তুলছে অগর ঘোষকে। কিন্তু অগর ঘোষ শোষকের স্বভাব কোনোদিন বদলায় না, কারণ সিস্টেমের অনিবার্যতা তাকে সেটা করে থাকে। সেই অগর ঘোষ কি করলো না, বাদামের দিকে হাত বাড়ালো, একটা মেয়ে চরিত্র। তা সেই বাদামি তার আত্মরক্ষার্থে সরকি দিয়ে অঘরের বুক ফাটিয়ে দিয়েছে। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে ওটা তো মাতলা করতে পারতো, কিন্তু লেখক নাট্যকার তো ওভাবে দেখতে চাইছেন না। তিনি জীবনের বৈচিত্র্যকে দেখছেন, যেটা দেখছেন তার মধ্যে দিয়ে একটা ভাবনাকে খাড়া করতে চাইছেন। বাদামের পেছনে ওই যে আক্রমণের পেছনে রয়েছে দীর্ঘদিন ধরে সে সামাজিকভাবে বঞ্চিত হচ্ছে, প্রতিশোধ নিতে হবে, সে সেটা করেছে। এখন কথা হচ্ছে, নেকড়ে এই নাটকটা যদি গণনাট্যের উত্তরসূরি হয়, তাহলে চাক ভাঙা মধু নবনাট্যধারার উত্তরসূরি। শাসক শোষকের লড়াইতে শোষকের পরাজয় এই নাটকেও আছে, মানে চাক ভাঙা মধুতে। তবে তা জীবনের বহুমাত্রিকতাকে অস্বীকার করে নয়। শ্রেণীদ্বন্দ্ব মনোজ মিত্র দেখিয়েছেন, কিন্তু তা বোঝাতে গিয়ে কখনো শিল্পরূপকে অস্বীকার করেননি। এই বিবর্তনটা তাকে কিন্তু আলাদা করে তুলেছে। এবার কথা হচ্ছে কি, সবসময় মানে তাত্ত্বিক নাট্যকাররা কি করেন, যে সবসময় সমস্যার সমাধানে দ্বান্দ্বিক বিশ্লেষণের যে বৈজ্ঞানিক সড়ক সেটাকে অবলম্বন করতে চান। মনোজ মিত্র সেটা করছেন, সেই লাইন থেকে সরে দাঁড়াচ্ছেন, ব্যক্তি অভিজ্ঞতার আলোকে সমস্যা সমাধানে প্রয়াসী হয়েছেন। গণনাট্যের উত্তরাধিকার বহন করেও তিনি হয়ে উঠেছেন নবনাট্যের নাট্যকার। এইখানে তার একটা অন্যতম বৈশিষ্ট্য বলতে হবে। তাহলে ধরুন সমকালীন যে রাজনীতিতে মনোজ মিত্রের লেখা কতটা উঠে এসেছে? মানে প্রায় সব নাটকই কম বেশি রাজনৈতিক সামাজিক বার্তাকে বহন করে। রাজনৈতিক বিষয়কে অবলম্বন করে বহু নাটক রয়েছে। আবার মানে কোনো সামাজিক গল্প লিখছেন, নাটক লিখছেন বা পারিবারিক লিখছেন, সেখান থেকেও কিন্তু রাজনৈতিক কিছু ভাবনা চলে আসে তার প্রত্যেকটা নাটকে। কিন্তু একদম যদি পুরো রাজনৈতিক ভাবনা থেকে বলি বা সমকালীন সমাজকে দেখার যে প্রতিফলন তার নাটকে, সেটা বলতে গেলে এই মুহূর্তে সবার আগে মনে পড়ছে অশ্বত্থামা বলে নাটকটার কথা। এটা 70-এর দশকের প্রেক্ষাপটে লেখা। আমরা মোটামুটি 70-এর দশকের রাজনৈতিক পরিস্থিতিটা অনেকেই পড়ে পড়ে জেনেছি, যে সিদ্ধার্থ শঙ্কর রায় বা তার আগে থেকে যে পরিস্থিতিটা তৈরি হচ্ছিল, একটা নকশালদের উত্থান ঘটছে, একটা রাষ্ট্রীয় সন্ত্রাস নেমে আসছে। সেখানে অশ্বত্থামা আসলে একজন বিভ্রান্ত যুবশক্তির প্রতীক, যে কি করবে ভেবে পাচ্ছে না। আমরা মহাভারতে যেটা দেখি যে অশ্বত্থামা সে পাণ্ডবদেরকে হত্যা করবে বলে তাদের শিবিরে ঢুকেছে, দেখা গেল সে শেষ পর্যন্ত মেরে এনেছে আসলে পাণ্ডবদের 5 পুত্রকে। এই যে ভ্রান্তি ঘটে গেল, অশ্বত্থামা, মহাভারতের অশ্বত্থামা হচ্ছে নির্দ্বন্দ্ব, তার কোনো দ্বন্দ্ব নেই, সে একদম অনুগত লোক। কিন্তু এখানে অশ্বত্থামার অন্তর্দ্বন্দ্বকে মনোজ মিত্র তুলে ধরেছেন। দুর্যোধনের প্রতি তার আনুগত্য আছে, তার একটা নিজের আদর্শ আছে, কিন্তু সে যখন এই পাণ্ডবদের ছেলেগুলোকে হত্যা করে এসে দেখছে যে আসলে আমি কি চেয়েছিলাম, কই সে স্বপ্ন তো পূরণ হলো না, আমি যে জিনিস চেয়েছিলাম, এত রক্তপাত হয়েছে তবু আমার তো ইচ্ছে পূরণ হলো না। সেইখানেই ও মনে করিয়ে দেয় যে ওই সময়কার যে যুব সম্প্রদায় যারা ভুল রাজনৈতিক পথ ধরেছিল বা অন্যের দ্বারা চালিত হয়েছিল, তাদের কথা মনে করিয়ে দেয় অশ্বত্থামা। এবারে মজা হচ্ছে, শেষকালে ওখানে মনোজ মিত্র দেখাচ্ছেন এরকম যে আসলে পাণ্ডবরাই সত্য পথের যাত্রী, মানে সেই সময়কার যে কমিউনিস্টদের উত্থান ঘটছিল, পাণ্ডবরা আসলে তাদের প্রতীক হয়ে উঠেছে। অর্জুন গান্ডীব নিয়ে বেরিয়ে এসে নতুন দিনের কথা ঘোষণা করছে। হ্যাঁ, আর অশ্বত্থামার মধ্যে দেখা দিয়েছে অনুতাপ। এটা ওই সময় অনেক যারা ট্যালেন্টেড ছেলেপুলে, বুদ্ধিমান ছেলেপুলে যারা কিনা রাজনৈতিক আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, ভুল পথের শিকার হয়েছিল, তাদের অনুতাপটা যেন অশ্বত্থামার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। এরপরে আমরা যেটা বলবো নরক গুলজার। নরক গুলজারে ভয়াবহ ভাবে দেখানো হয়েছে একই সঙ্গে ওই সময়কার যে রাজনৈতিক অবস্থা, তার সঙ্গে আসলে শাসক যে সব সময়
পুঁজির সঙ্গে গাঁটছড়া বেঁধে চলে, আপোষ করে গদি টেকানোর জন্যে, সেইটা কিন্তু দারুণভাবে ফুটে উঠেছে। ফলে একই সঙ্গে একটা তত্ত্ব বিষয়ও ফুটে উঠেছে, একই সঙ্গে একটা সুন্দর গল্পও ফুটে উঠেছে, এবং সময়ের বিভৎসতাকে হাস্যরসকের মোড়কে একটা তুলে ধরেছেন। আমরা যদি তার তত্ত্ব না বুঝি, আমি ইতিহাসও বুঝি না, কিন্তু গল্পটা বুঝতে পারবো। এইটা হচ্ছে মনোজ মিত্রের নাটকের একটা দারুণ দিক। 1981 সালে রাজদর্শন বলে একটা নাটক লিখছেন। তখন বছর চারেক বামফ্রন্টের শাসন চালু হয়েছে, কিন্তু 4 বছরের মধ্যে তিনি একটু হতাশ হয়ে পড়েছেন যে যদিও বা শাসক বদলানো যায়, শাসনতন্ত্র বদলানো যায় না। হ্যাঁ, অর্থাৎ আগের মতোই যে শাসনতন্ত্র চলছিল সেইভাবেই চলছে, শুধু শাসকটা বদলেছে। এইরকম একটা হতাশা থেকে নাটকটা লিখেছেন। তার বিশ্লেষণ নিয়ে আমার আপত্তি থাকতে পারে বা কারো আপত্তি থাকতে পারে, কিন্তু তিনি তার মতো করে এটা নিয়ে বলার কিছু নেই। এবার 90 সালে শোভাযাত্রা বলে একটা নাটক লিখছেন। আমি রাজনৈতিক নাটকগুলোর কথা বলছি। ওই সময় লালকৃষ্ণ আডবাণী ওই রথযাত্রা শুরু করেছেন, যে রথযাত্রা গোটা ভারতবর্ষের একটা ধর্মীয় সাম্প্রদায়িক হানাহানির একটা সূচনা করেছিল। এটা তো অস্বীকার করে লাভ নেই, যতই বলো যে গর্ব করে বলো আমি হিন্দু, এটাকে অস্বীকার করে লাভ নেই। মনোজ মিত্রকে ঘটনাটা আলোড়িত করেছে। তিনি কি করলেন, তিনি একটা নাটক লিখলেন যেখানে একজন ক্ষয়িষ্ণু ধনশালী ব্যক্তি, যার আর্থিক অবস্থা অনেকটাই বিনষ্ট হয়েছে, সে তার পারিবারিক যে রথযাত্রার অনুষ্ঠান সেটাকে তার সামাজিক অনুষ্ঠানে পরিণত করছেন, এবং এই রথযাত্রার অনুষ্ঠান হয়ে উঠছে কিন্তু পারস্পরিক সম্প্রীতির অনুষ্ঠান। একজন নাট্যকার কি পারেন যে পারিবারিক ঐতিহ্যের ধর্মীয় বিশ্বাসের রথকে সামাজিক বিশ্বাস ও সংহতি পথে রূপান্তরিত করে দেখিয়ে দিলেন যে সাহিত্য ও নাট্যের সামাজিক উপযোগিতা কতখানি। মানে রাজমানের রথ বিচ্ছিন্নতাকে বাড়িয়েছে, আর মনোজ মিত্র যে রথ টানলেন সেটা সাম্প্রদায়িক সম্প্রীতিকে, সামাজিক মেলবন্ধনকে বাড়ায়। একজন নাট্যকারের কাছে আর আমরা কি আশা করতে পারি? 2005 সালে লিখছেন, এটা আরো মজার, মানে আমরাও হয়তো এভাবে ভাবিনি কখনো। উনি ভেবেছেন, নাটকটার নাম হচ্ছে যা নেই ভারতে। যা নেই ভারতে উনি ধৃতরাষ্ট্রকে দেখাচ্ছেন যে একজন শান্তির দূত হিসেবে, আচ্ছা, ভীষ্মকে দেখাচ্ছেন যুদ্ধবাজ পুরুষ হিসেবে, যার বিয়ে করেনি, ছেলেপুলে নেই, সংসার নেই, তার যুদ্ধ করা ছাড়া আর কি থাকতে পারে, যেভাবেই হোক তাকে রাজতন্ত্রের ক্ষমতাকে দখল করে থাকতে হয়। ওখানেই তিনি বলছেন যে তাহলে পাণ্ডবকে সিংহাসনে বসালেন কেন? না, পাণ্ডব সব অক্ষম, মানসিকভাবে দুর্বল, তাকে নিজের মতো চালিত করা যায়, তাই পাণ্ডব সিংহাসনে বসেছে। কিন্তু দেখা গেল সন্তান জন্ম দিতে যখন পাণ্ডব অক্ষম, তাকে চলে যেতে হলো কুন্তী মাদ্রির সঙ্গে, সেখানে গিয়ে 5 পুত্রের জন্ম হচ্ছে। এইখানে সুকৌশলে নাট্যকার একটা প্রশ্ন তুলছেন যে ওই 5 জন কি আদৌ পাণ্ডুর সন্তান? কিন্তু ভীষ্ম তবু তাদেরকে ফিরিয়ে আনছে, তার কারণ তাকে সেই রাজতন্ত্রকে চালাতে হবে, সেই তার দায় তার আছে। কিন্তু ধৃতরাষ্ট্র চাইছে না, সে চাইছে না দেশে দেশে যুদ্ধ হোক, মানুষের মধ্যে অশান্তি হোক, এগুলো সে চাইছে না। কারণ গান্ধারী তার গর্ভ নষ্ট করেছে। হ্যাঁ, ওখানে শকুনি একটা কথা বলছে, একদিকে দেশব্যাপী অবাধ লুণ্ঠনের অধিকার ফিরিয়ে আনা, আর একদিকে তোমার স্বামী, মানে গান্ধারীকে বলছে, তোমার স্বামীর প্রতিরোধের সংকল্প। সেনপক্ষী ও কবুতরের লড়াই, সেনপক্ষীটাকে ভীষ্ম আর কবুতর হচ্ছে ধৃতরাষ্ট্র। কাজেই সেনপক্ষীর বিরুদ্ধে লড়াই করতে গেলে তাকে কৌরবদের 100 জনকে লাগছে, ধৃতরাষ্ট্র আনতে বাধ্য হচ্ছেন, ফলে যুদ্ধ হচ্ছে। এইটার মধ্যে দিয়েই আসলে কোথাও যেন পুঁজিবাদের যে একটা ইচ্ছেই থাকে যে যুদ্ধ বাঁধিয়ে রেখে নিজের অধিকারকে কায়েম রাখা, সেই আন্তর্জাতিক বিষয়টা যেন কোথাও ফুটে উঠেছে। চিরন্তন সত্যটা যেন, মার্ক্সীয় একটা সত্য, সেটা যেন কোথাও ফুটে উঠেছে। আচ্ছা, তো সাজানো বাগান একটা বিখ্যাত নাটক, নিশ্চয়ই। তো তাকে রাজনৈতিক নাটক কি আপনি বলবেন? এখন সাজানো বাগান অবশ্যই একটা জমিদার এবং কৃষকের জমির অধিকার বজায় রাখার এবং জমিকে অধিগ্রহণ করার, একজন ভূমিগ্রাসী আর একজন নিজের ভূমিকে রক্ষা করতে চায়, এর একটা লড়াই। এর মধ্যে যে কেউ শাসক শোষিতের লড়াই দেখতে পারেন, অবশ্যই সেটা শাসক শোষিতের লড়াই হয়েছে, কিন্তু বৈশিষ্ট্যটা কি এখানে? বৈশিষ্ট্যটা হচ্ছে প্রচলিত যে স্লোগান সেগুলো কিন্তু এতে নেই। আচ্ছা, জমি রক্ষা করো, না নিজের জমি বুঝে নাও, এসব স্লোগান কিন্তু নেই নাটকের মধ্যে।
নাটকের মধ্যে যেটা রয়েছে যে সংলাপ, সেই সংলাপগুলো চেতনার অভিমুখটা কি সেইটা বুঝিয়ে দেয়। আচ্ছা। যুগ যুগ বাহিত যে শোষণ বঞ্চনার অবসান মনোজ মিত্রের অস্ত্র কোনো রাজনৈতিক তত্ত্ব না, এখানে প্রবল জীবন আসক্তি। সেই জীবন আসক্তির দিক কিন্তু ওই বাঞ্ছাকে পুষ্ট করছে, আর ধীরে ধীরে জমিদারকে, নকরিকে, সব এদেরকে দুর্বল করছে, এই এই অসহায় করছে। হ্যাঁ, এটা 1977-এর দিকে রচিত হয়েছে এবং ঠিক ওই সময়টা তিনি আশা করছেন যে একটা শোষিত মানুষের উত্থান ঘটবে। নিজের নাটকে সেই উত্থানের রূপটাই এঁকেছেন। হ্যাঁ, এটা আমরা আরেকটা জিনিস দেখি যে মেষ ও রাক্ষস, ওইটা আজকের দিনে ঠিক কতটা প্রাসঙ্গিক? মেষ ও রাক্ষস নাটকটা ওই ইন্দিরা গান্ধীর সময় যখন 75-76-এর দিকে এই সময়টা লিখেছেন, 1979-তে লিখেছেন। হ্যাঁ, ওই সময়টা লিখেছেন 1979-তে। তো নাটকটা আমার যেটা মনে হয় ওই নাটকটা সেই সময়টায় না যতটা বেশি প্রাসঙ্গিক, এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বেশি আরো বেশি করে প্রাসঙ্গিক। রাক্ষস বলতে তিনি একটা রাজনৈতিক দলকে বুঝিয়েছেন, আমি সেটা ব্যাখ্যা করছি না, এখন করা উচিত না। হ্যাঁ, তো নাটকে কি আছে আগে বোঝা যায়। মেষ বলতে আসলে বোঝাতে চাইছেন যে বোধ শক্তিহীন বেপথু যুব সম্প্রদায়। আচ্ছা, নাটকটা এইরকম যে দীর্ঘ প্রচেষ্টায় বন্দী করা হয়েছে রাক্ষসরাজ বিচিত্রদন্তকে। আচ্ছা, কিন্তু তাকে বধ করার উপায় পাওয়া যাচ্ছে না। মানে ইলেকশনে হারিয়ে দেওয়া গেছে, কিন্তু তার আবার উত্থান ঘটবে। আমি আর রাজনৈতিক বিষয়টা যাচ্ছি না, মানে তখন হেরে গেছে, হ্যাঁ, আবার আসবে। অর্থাৎ তাকে যে একেবারে চিরতরে বধ করতে হবে সেই রাস্তাটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন তিন বন্ধু সুবর্ণ, হীরামন, নীলকমল হিম পাহাড়ে চলেছে রাক্ষস বধের উপায় জানতে। কিন্তু এই যে তিনজন বন্ধু যাচ্ছে, এই সরকারি আমলারা প্রেত হয়ে দেখা দিয়েছে, তাদের মধ্যে পারস্পরিক সন্দেহ অবিশ্বাস তৈরি করেছে এবং তারা একে অপরকে অবিশ্বাস করছে। আর তার ফলে কি হয়েছে, রাক্ষস আবার ছাড়া পেয়ে গেছে। আচ্ছা, তাহলে এই ভেতরকার যে দ্বন্দ্ব, তাতে রাক্ষস মুক্ত হয়েছে এবং যৌবনকে ঘাতক বানিয়েছে। মানে যুব সম্প্রদায়কে বেপথু করে তাদেরকেই ঘাতক বানিয়ে লিলিয়ে দেওয়া হচ্ছে। ধ্বংসলীলা চলছে গোটা রাষ্ট্র জুড়ে। যে অশ্বত্থামার মধ্যে সেই যে যুব সম্প্রদায়টাকে দেখলাম, যে কিনা ভুলভাবে চালিত হয়েছে, সেটাই দেখলাম হীরামন চরিত্রের মধ্যে। মানে যে মেষ আর কি, হীরামন চরিত্র। তারপরে কি হলো, যে শাসকের নির্দেশে রক্তগঙ্গা সে তো বইয়ে দিচ্ছে, মানুষকে ভেড়া বানিয়ে শাসক যুগ যুগ ধরে যে সিংহাসন দখল করে রাখে, তার একটা প্রকাশ ঘটেছে। একাধিক সংলাপে তার যন্ত্রণা প্রকাশিত হয়েছে। শিক্ষকের দৃষ্টিশক্তিকে তপ্ত শলাকায় ধ্বংস করে দেওয়া হয়েছে, অন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু মনোজ মিত্র বিশ্বাস করেন যে মানুষের শুভ বোধ, তাই হিম পাহাড়ের আগুনে পুড়ে যায় হীরামনের মোষের চামড়া, সেখান থেকে বেরিয়ে আসে শুদ্ধ মানুষ। সেই মানুষ সুবর্ণ আর নীলকমলকে নিয়ে রাক্ষসকে বধ করে। আজকের দিনে কেন এটা বলছি, খেয়াল করে দেখুন যে এই যে যুব সম্প্রদায় এত কিছু ঘটে যাচ্ছে, তারপরেও কিন্তু তাদের হুঁশ হচ্ছে না। একটা দেশ, একটা রাজ্য যেভাবে দিনকে দিন পিছিয়ে যাচ্ছে, ক্ষুধার সূচকে পিছোচ্ছে, বেকারত্ব বাড়ছে, মূল্যবৃদ্ধি, কিন্তু তার সেসব হুঁশ নেই না। কেউ তার একটা ধর্মীয় স্লোগান নিয়ে ব্যস্ত, কেউ আরো অন্যান্য নানা রকম স্লোগান নিয়ে ব্যস্ত। হাতে একটা কাজ চাই। যুব সম্প্রদায়ের এই কথাটা কি সোচ্চারে আছে? নেই। নিজেদেরই তো জেগে ওঠা উচিত ছিল, সেটা তো হচ্ছে না। তাহলে রাষ্ট্রযন্ত্র কোথাও তাকে একটা নির্বোধ মেষে পরিণত করেছে। কিন্তু মনোজ মিত্র বিশ্বাস করেন, আমরাও করি, যে এই মেষবৃত্তি কেটে যাবে। এই মেষবৃত্তি কেটে যাবে, নিশ্চয়ই তাদের মধ্যে শুভবোধের জাগরণ ঘটবে। কাজে আজকের দিনে ওই নাটকটা ভীষণ প্রাসঙ্গিক। আচ্ছা আচ্ছা, সেটা অবশ্য ঠিক যে আমরা এই সময় দেখি যে অসংখ্য শিক্ষিত বেকার, তো তারা কি করছে, হয়তো কিছু শিক্ষক হয়তো টিউশন করছেন গার্ডিয়ানদের রিকোয়েস্টে হয়তো করছেন, সেটা কত তাদের যে আন্দোলন দেখতে পাচ্ছি কিছু সরকারের বিরুদ্ধে নয়, সরকারের বিরুদ্ধে নয়, সেটা আন্দোলনটা কিন্তু যে শিক্ষকরা যারা করছেন তারা কেন টিউশনটা করছে, তাদের আন্দোলনটা সরকারের বিরুদ্ধে হচ্ছেন। তো যাই হোক, তাহলে এখন আমরা আপনার মতে তাহলে মনোজ মিত্রের শ্রেষ্ঠ নাটক কোনটা বলে আপনি মনে করেন? অনেকে অনেকটা বলতে পারবে। আমার সব, এটা সত্যি কথা বলতে লজ্জা নেই, সব নাটক পড়ে ওঠা হয়নি। বেশ কিছু নাটক আমার পড়া হয়েছে। তো এত কিছুর মধ্যে কেউ হয়তো বলবেন মহাবিদ্যা, কেউ বলবেন নিউরাল কিসা,
কেউ বলবেন চাক ভাঙা মধু, কেউ নেকড়ে বলতে পারেন। প্রচুর নাটক রয়েছে, যে সাজানো বাগান বলতে পারেন, খুব ইন্টারেস্টিং, বহু নাটক রয়েছে। কিন্তু আমার মতে এটা অনেকে না বলে, চোখে আঙুল দাদাটাই হচ্ছে ওনার সর্বশ্রেষ্ঠ নাটক মনে হয়। আচ্ছা, কেন? কারণ একজন শিল্পী বা সাহিত্যিক ভবিষ্যৎ দ্রষ্টা হন। এই নাটকের মধ্যে সেই ভবিষ্যৎ দ্রষ্টার একটা পরিচয় আমি পাই। নিউরাল কিসেতেও আছে, সেখানেও দেখাচ্ছেন যে তার হাতের লেখায় আছে যে তিনি কত পুরস্কার পাবেন, নিজেই নিজেকে পুরস্কার দিচ্ছেন। কিন্তু তার থেকেও মারাত্মক হচ্ছে এই যে নিজেই নিজেকে পুরস্কার দেওয়ার শক্তি কিভাবে উঠে আসে, তার একটা পরিচয় এই নাটকে রয়েছে। সবসময় জানা যায়, দেখবেন যে এই প্রতিক্রিয়াশীল শক্তিগুলো যখন ক্ষমতায় আসতে চায়, তখন সে বলে সব স্যাটাস্যাট কুমড়োর ঘ্যাট। কেউ বলে যে আমি 15 লাখ ঢুকিয়ে দেবো, আমার কি যোগ্যতা আছে, এইরকম সস্তা প্রচার করে। এই চোখে আঙুল দাদা নাটকে দেখবেন সে ভগবানের সমালোচনা করছে, সে তার মায়ের সমালোচনা করেছে যে এটা একটা চা হয়েছে কিনা, সে সবার সমালোচনা করে যাচ্ছে, সবার কাজের সমালোচনা। শেষ পর্যন্ত সমালোচনা করতে 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 এমন একটা জায়গায় যাচ্ছে, ভগবানকে বলছি তুমি এইগুলো করেছো, ওই রাস্তাঘাটে মেয়েগুলো করে এইরকম বাজে সৃষ্টি তুমি করেছো, ওগুলো মেয়ে হয়েছে। ভগবানকে চ্যালেঞ্জ করছে। তা ভগবান তাকে বলছেন যে আচ্ছা বাবা, তাহলে তুমি একটু করে দেখাও, দেখি তুমি কি পারো। দেখা গেল সে সবকিছু নিয়ে বসেছে সৃষ্টি করতে, দেখা গেল শিব করতে সে আসলে বাঁদর করেছে। মানে সে এমন একটা সৃষ্টি করেছে যার নাইকুণ্ডুলি চলে গেছে কপালে, এরকম একটা বিশৃঙ্খল একটা সৃষ্টি করেছে। আসলে এই শক্তিগুলো যখন ক্ষমতায় আসতে চায়, তখন এইরকম একটা প্রচার নিয়ে আসে, সাধারণ মানুষ বুঝতেও পারে না কি তার এজেন্ডা, কিভাবে সে করবে, এসব জানতে চায় না। শুধু বলেছে যে এইটা দেবে, অত তাকেই আনো, কিভাবে আনবে এইটা সাধারণ মানুষ জানতে চায় না। এই নাটকটায় কোথায় যেন সেই শক্তিগুলো যে আগমন ঘটে, তারা কিভাবে আসে, তার একটা ছাপ পড়েছে এই নাটকের মধ্যে। আচ্ছা, মানে এই ধরনের চরিত্র যখনই আমরা দেখবো যে বলছে যে আমি এটা পারি ওটা পারি, কিভাবে পারি বলছে না, তখনই কিন্তু ওই চোখে আঙুল দাদাকে মনে করতে হবে যে আসলে এরা আসে ম্যাসাকার করবে, পুরো ব্যাপারটা ঘেঁটে দেবে, যারা এইরকম বড় বড় বাতিলা মারে আর কি। এবং বাস্তবে আমরা তাই দেখছি। এই কারণে মানে মনোজ মিত্র বোধ হয় আজ থেকে 40 বছর আগে এইটা দিব্যচক্ষুতে দেখে ফেলেছিলেন। সবচেয়ে বড় ভবিষ্যৎ দ্রষ্টা নাট্যকার হিসেবে আমার মনে হয় যে এই নাটকটাই বোধহয় তার শ্রেষ্ঠ নাটক, চোখে আঙুল দাদা। তো সেটা অবশ্য ঠিকই বলেছেন যে আমরা তো এই সময় দেখছি যে কি রাজ্য কি দেশ, কেউ বলছে না আমার সবই ব্রেনে আছে। হ্যাঁ, আমি চোখে আঙুল দাদা একই কথা, ক্ষমতায় গেলে 2 সেকেন্ডে করে দেবো সব, ওই চোখে আঙুল দাদা সব। তো সেটা আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার স্কুল বন্ধ হচ্ছে, বেকারত্ব বাড়ছে। হ্যাঁ, ওদিকে তো আবার বিকশিত ভারত, সেগুলো হচ্ছে, এই শক্তিগুলো এইভাবেই আসে। হ্যাঁ, আবার সরকারি সম্পত্তি বিক্রি হচ্ছে জলের ধরে, এরা এদের মিলটা ওই চোখে আঙুল দাদার সঙ্গে। তো যাই হোক, মোটামুটি মানে চিনতে হলে এই নাটকটা পড়তে হবে যে কোনো একটা মানে অশুভ শক্তি আসছে কিনা, এটা চিনতে গেলে ওই নাটকটা পড়তে হবে সমাজের স্বার্থে। হ্যাঁ, তো ঠিক আছে, মোটামুটি আমরা আজকে আলোচনা করলাম। আসলে মনোজ মিত্রই শুধু নয়, আমাদের এই গোটা বিশ্বটাই হচ্ছে একটা নলেজের ব্রেন আর কি। যদি আমরা গোটা বিশ্বকেই ভাবি একটা আমাদের জ্ঞানের মস্তিষ্ক, তো তিনি সেখান থেকে অনেক কিছুই জ্ঞান নিয়েছেন, নিজের মধ্যে আত্মস্থ করেছেন বোধ দিয়ে, অনুভূতি দিয়ে, এবং তিনি তার মতো করে সমাজটাকে ব্যাখ্যা করেছেন, যেটা মোটামুটি আমরা খুব অল্প সময়ে মোটামুটি আলোচনা করলাম। এর অসংখ্য জিনিস বাকি রয়ে গেল, তো যদি সময় পাওয়া যায় পরে হয়তো আলোচনা করা যাবে, যদি আপনাদের ভালো লাগে। সবাই ভালো থাকবেন। নমস্কার।